এর মাসিক বন্ধ হয়ে যাওয়ার পরে, যা মেনোপজ অ্যাটেন্ড হয়ে যাওয়ার পরে যদি কোনো ব্লিডিং হয় তাকে আমরা বলি পোস্ট মেনোপজাল ব্লিডিং। অনেক সময় কিন্তু বোঝা যায় না যে কোন জায়গা থেকে ব্লিডিং হচ্ছে। অনেক সময় ধরুন ইউরিনের রাস্তা দিয়ে ব্লিডিং হচ্ছে, না পটির সাথে ব্লিডিং হচ্ছে, বা পাইলস রিলেটেড সেসব হতে পারে। অনেক সময় পিরিয়ডের রাস্তা দিয়েও ব্লিডিং হতে পারে। তো যখনই এই ধরনের কিছু ব্লিডিং হবে, প্রথমেই কিন্তু যে ক্লিনিক্যাল এক্সামিনেশন, যে পরীক্ষা নিরীক্ষা করা উপরেও কিন্তু এটা ট্রান্সভ্যাজাইনাল সোনোগ্রাফি করানো উচিত। যে 10% যদি একজন মহিলা এরকম পোস্ট মেনোপজাল ব্লিডিং নিয়ে প্রেজেন্ট করেন, তার মধ্যে কিন্তু 10 জনের কিন্তু যে কোনো ধরনের জরায়ুর বা জরায়ুর মুখের ইউট্রাস বা সার্ভিক্সের ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে। আজকে কথা বলবো পোস্ট মেনোপজাল ব্লিডিং নিয়ে। মেনোপজ বলতে আপনারা জানেন যে যদি মেনস্ট্রুয়েশন বা মাসিক 1 বছর বন্ধ হয়ে যায় তখন আমরা মেনোপজ বলি। মেনোপজ হয়ে গেছে। অ্যাভারেজ এজ অফ মেনোপজ যদি বলতে হয় সেটা মোটামুটি 48 বছর থেকে 52 বছর পর্যন্ত। তো এই সময় এমন হতেই পারে যে 1 বছর টানা মেনস্ট্রুয়েশন বা মাসিক বন্ধ রইল। তো এরপরে যদি যে কোনো ধরনের যদি কোনো এর মাসিক বন্ধ হয়ে যাওয়ার পরে, যা মেনোপজ অ্যাটেন্ড হয়ে যাওয়ার পরে যদি কোনো ব্লিডিং হয় তাকে আমরা বলি পোস্ট মেনোপজাল ব্লিডিং। তো এই ব্লিডিং অবশ্যই কিন্তু খুবই ইম্পর্টেন্ট ইন দ্য সেন্স যে কেন হচ্ছে অবশ্যই সেটা জানা উচিত এবং কিভাবে চিকিৎসা করা উচিত সে ব্যাপারেই আজকে কথা বলবো। তো ইম্পর্টেন্ট কেন? ইম্পর্টেন্ট এজন্যই, তার কারণ হচ্ছে যে 10% যদি একজন মহিলা এরকম পোস্ট মেনোপজাল ব্লিডিং নিয়ে প্রেজেন্ট করেন, তার মধ্যে কিন্তু 10 জনের কিন্তু যে কোনো ধরনের জরায়ুর বা জরায়ুর মুখের ইউট্রাস বা সার্ভিক্সের ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে। তাই এই ধরনের ব্লিডিং কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং সবসময় কিন্তু ডক্টরের পরামর্শ নেওয়া উচিত। তো এক্ষেত্রে একটা এই রিলেটেড কয়েকটা মিসকনসেপশনও আছে, সেই সব বিষয়ে আজকে কথা বলবো। প্রথমেই যেটা হচ্ছে যে অনেক বয়স্ক যারা আছেন, যারা অত্যন্ত হয়তো বডি ওয়েটও খুব বেশি, হয়তো ওবেসিটি আছে বা হয়তো 65-70 বছরের বেশি, অনেক সময় কিন্তু বোঝা যায় না যে কোন জায়গা থেকে ব্লিডিং হচ্ছে। অনেক সময় ধরুন ইউরিনের রাস্তা দিয়ে ব্লিডিং হচ্ছে, না পটির সাথে ব্লিডিং হচ্ছে, বা পাইলস রিলেটেড সেসব হতে পারে। অনেক সময় পিরিয়ডের রাস্তা দিয়েও ব্লিডিং হতে পারে। তো এই ক্ষেত্রে তো যখনই ওনারা বয়স্ক মহিলারা অনেক সময় বলেন যে ব্লিডিং হচ্ছে, তো এই ক্ষেত্রে সবসময় কিন্তু ডক্টরের কাছে যাওয়া উচিত। এবং অবশ্যই ডাক্তারবাবুর কাছে যখন যাবেন তখন এই বিষয়ে দেখা হবে যে কোন জায়গা থেকে ব্লিডিং হচ্ছে। তো যদি দেখা যায় যে এটা জরায়ুর রাস্তা দিয়ে বা ইউটেরাসের রাস্তা থেকে ব্লিডিং হচ্ছে, তাহলে অবশ্যই কিন্তু পরবর্তী চিকিৎসা সঙ্গে সঙ্গে শুরু করা উচিত। তো পোস্ট মেনোপজাল ব্লিডিং কিছু কিছু কারণ আছে। যেমন বললাম যে 10% কারণ তো ক্যান্সার থাকেই, যেমন ধরুন ইউটেরাস বা ইউটেরাসের মুখের বা সার্ভিক্সের ক্যান্সার। এছাড়াও কিন্তু যেটা দিক সেটা হচ্ছে 90% ক্ষেত্রে কিন্তু ক্যান্সারের থাকে না। তো মেজরিটি অফ কমন কজ যেটা থাকে যে অ্যাট্রোফিক এন্ডোমেট্রাইটিস, বা মেডিকেল টার্মসে যদি বলি তার মানে যেটা হচ্ছে হরমোনের সাপোর্টের অভাবের ফলে যে ইউটেরাস এবং যে জরায়ুর মুখ অনেক সময় শুকিয়ে গিয়ে সেই জায়গা থেকে কিন্তু অনেক সময় ব্লিডিং হয়, যাকে আমরা বলি অ্যাট্রোফিক এন্ডোমেট্রাইটিস। এর সঙ্গে কিন্তু থাকে যে ইউটেরাসের মধ্যে অনেক সময় কিছু পলিপস থাকে বা হাইপারপ্লেশিয়া থাকে, যে অনেক সময় প্রি ক্যান্সারাস লিশন, এগুলোও কিন্তু ব্লিডিং এর কারণ থাকতে পারে। তো যখনই এই ধরনের কিছু ব্লিডিং হবে, প্রথমেই কিন্তু যে ক্লিনিক্যাল এক্সামিনেশন, যে পরীক্ষা নিরীক্ষা করা উপরেও কিন্তু এটা ট্রান্সভ্যাজাইনাল সোনোগ্রাফি করানো উচিত। এই ধরনের সোনোগ্রাফিতে কিন্তু বোঝা যাবে যে জরায়ুর মধ্যে কোনো পলিপের সম্ভাবনা আছে কিনা, বা জরায়ুর মধ্যে যে লাইনিংটা, যাকে আমরা বলি এন্ডোমেট্রিয়াম, ওটা থিকনেস কতটা। ওটা থিকনেস যদি বেশি হয়, 5 মিলিমিটারের বেশি হয়, তাহলে কিন্তু অবশ্যই যে ক্যান্সার হওয়ার প্রবণতা থাকে। তো এই ট্রান্সভ্যাজাইনাল সোনোগ্রাফি কিন্তু একটা ইম্পর্টেন্ট ব্যাপার। এবারে ধরুন আপনি আল্ট্রাসাউন্ড করলেন এবং দেখা গেল যে ইউট্রাসের মধ্যে থিকনেস, এন্ডোমেট্রিয়ামের থিকনেস বেশি আছে, বা জরায়ুর মুখে কিছু অসুবিধা আছে। এরপরেই কিন্তু যেটা করা উচিত যে সেটা হচ্ছে বায়োপসি।
এক্ষেত্রে অনেকের একটা মিসকনসেপশন আছে যে ধরুন হচ্ছে বায়োপসি করালে বায়োপসি করাবো যে ক্যান্সার যদি থেকেও থাকে তাহলে ছড়িয়ে যাবে। এটা একদমই কিন্তু ভুল ধারণা। বায়োপসি করালে কিন্তু একেবারেই ক্যান্সার কোনো জায়গায় শরীরে ছড়িয়ে যায় না, এবং বায়োপসি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ জানার জন্য যে এক্স্যাক্টলি কি ধরনের ক্যান্সার আছে, বা হচ্ছে যে ক্যান্সার আদৌ আছে কি না। অনেক সময় নাও থাকতে পারে, অনেক সময় ক্যান্সারের আগের স্টেজ হাইপারপ্লেশিয়া, যেটা হচ্ছে যে হাইপারপ্লেশিয়া প্রি ম্যালিগন্যান্ট লিশন, ক্যান্সারের আগের স্টেজ, ওটাও কিন্তু ধরা পড়ে। তো বায়োপসি করলে কিন্তু কোনো রকমের ক্যান্সার ছড়িয়ে যায় না, এবং এটা খুবই গুরুত্বপূর্ণ ইন দ্য ইভ্যালুয়েশন। এই বায়োপসিটা নেওয়া হয় যে একটা হিস্ট্রোস্কোপ, একটা ইনস্ট্রুমেন্টের মাধ্যমে, যেখানে একটি ক্যামেরা ইউট্রাসের মধ্যে দিয়ে দেওয়া হয়, এবং সেই ক্যামেরার মাধ্যমে কিন্তু ইউট্রাসের মধ্যেটাও দেখা হয়, এবং যদি কোনো পলিপ জাতীয় কিছু জিনিস থাকে জরায়ুর মধ্যে সেটাও কিন্তু বার করে দেওয়া হয়। এরপর বায়োপসি রিপোর্ট এলো, এরপরে আপনারা কি করবেন? বায়োপসি রিপোর্ট অনেক ক্ষেত্রেই 2-3 ধরনের পসিবিলিটিস থাকে। একটা যদি হয় যে ধরুন বায়োপসি রিপোর্ট নর্মাল এলো, তখন দেখতে হয় যে আপনার যদি খুব অল্প ব্লিডিং হয় বা 1-2 বার খুব অল্প ব্লিডিং হয়েছে, তখন কিন্তু মেজরিটি অফ টাইম বলা হয় একটু কিছু মাস আপনাকে দেখার জন্য। নর্মালি কিন্তু নিজে থেকে ব্লিডিং বন্ধ হয়ে যায়। অনেক ক্ষেত্রে কিন্তু প্রি ম্যালিগন্যান্ট লিশন থাকে, যেমন হাইপারপ্লেশিয়া, তখন কিন্তু বলা, যদি ব্লিডিং বেশি হয় তখন কিন্তু বলা হয় যে অপারেশন করিয়ে নেওয়ার জন্য। আর যদি ক্যান্সার থাকে তখন কিন্তু পরবর্তীকালে এমআরআই করা হয় দেখার জন্য যে ক্যান্সারটা জরায়ুর বাইরে কোথাও কোনো জায়গায় ছড়িয়ে গেছে কিনা, বা জরায়ুর মধ্যে থাকলেও কতটা তার এক্সটেন্ট, এই দেখে পরবর্তী অপারেশন প্ল্যান করা হয়। এখানেও আরেকটি বাড়ির লোক অনেক সময় এসে আমাদের বলেন যে প্রথমেই অপারেশন কেন করে দিচ্ছেন না, দুবার ভর্তি হতে হচ্ছে, প্রথম অপারেশন করে দিলে তো একইবারে হয়ে যেত। এই জিনিসটাও কিন্তু ঠিক নয়, কারণ আমি বলছি যে ধরুন প্রথমে আপনি অপারেশন করে দিলেন, এবং তারপরে ধরুন ক্যান্সার বেরোলো জরায়ুর মধ্যেকার ক্যান্সার বা জরায়ুর মুখে, তাহলে কিন্তু অবশ্যই অপারেশনটা কিন্তু শুধু জরায়ু যদি বাদ দিয়ে থাকে তাহলে কিন্তু অপারেশনটা ইনকমপ্লিট হয়ে গেল। এরপরে যদি কোনো ধরনের কেমোথেরাপি বা রেডিয়েশন দেওয়ার থাকে, সেখানে কিন্তু আরেকবার অপারেশন করে জরায়ুর 2 সাইডে অনেক সময় টনসিলের মতো গ্ল্যান্ড থাকে যাকে বলা হয় লিম্ফ নোড, সেগুলো বার করতে হয়। তো সেগুলো কিন্তু আপনার এই শুধু জরায়ু বাদ দিলে কিন্তু বোঝা যায় না। তো এক্ষেত্রে ওই জন্য প্রথমেই কিন্তু অপারেশন করা উচিত না, এবং সবকিছু দেখে শুনেই তারপরে কিন্তু এই বয়সে অপারেশন প্ল্যান করা উচিত। নমস্কার।